দিল্লির খবর, পরবর্তী প্ল্যান কি হবে, কিভাবে এগোনো হবে? দিল্লিতে বিভিন্ন জায়গায় বৈঠক হচ্ছে, তার মধ্যে সর্বদল বৈঠক ছিল। সেই সর্বদল বৈঠকের বিষয়ে জানবো। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে দিল্লি থেকে। আবির, অতনু, সর্বদলীয় বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং সেই সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলই পরিষ্কার করে দিয়েছে কেন্দ্র এই ইস্যুতে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ততেই তারা রয়েছেন। এই মুহূর্তে বিরোধী দলের বক্তব্য, এটা কোনো প্রশ্ন তোলার সময় নয়। যখন প্রশ্ন তোলার সময় হবে তখন তারা তুলবেন। এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার সময় রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশন নিচ্ছে তাতে তাদের সম্পূর্ণ সহমত রয়েছে। পাশাপাশি এদিনকে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস শিবিরের তরফ থেকে এদিনও উল্লেখ করা হয়েছিল যে আজকে সর্বদলীয় বৈঠকে অন্তত প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকতে পারতেন, তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যদিকে নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর, তারা প্রত্যেকেই বৈঠকের ক্ষেত্রে উপস্থিত ছিলেন এবং কেন্দ্রের কি অবস্থান সেটা আজকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা পরিষ্কার করেছেন যে বেশ কতগুলি, বিশেষত হচ্ছে ইউএস এবং চীনের মতো, তারা এই আন্তর্জাতিক স্তরে টিআরএফ এর যে ভূমিকা তা নিয়ে তারাও সমালোচনা করুক এবং কড়া ব্যবস্থা নেওয়ার দিকে যাক। আজকে পরিষ্কার করে দেওয়া হয়েছে সর্বদলীয় বৈঠকের ক্ষেত্রে যে সেনা পাল্টা প্রত্যুত্তর দেওয়ার মতো জায়গাতে রয়েছে এবং সেনা কি স্ট্র্যাটেজি গ্রহণ করেছে বারবার ধরে বৈঠক করা হচ্ছে এবং সেই বৈঠকের প্রেক্ষিতে যে পাল্টা প্রত্যুত্তর দেওয়া হবে, বিশেষ করে পুঞ্চের ঘটনাকে সামনে রেখেও আজকে সেই প্রসঙ্গের কথা সর্বদলীয় বৈঠকে তুলে ধরেছে এবং এই সংক্রান্ত জবাবও দিয়েছে সংসদীয় দলের প্রতিনিধিদের সামনে। অতনু, ধন্যবাদ। এবং আপনাদের বলছিলাম বারবার করে যে দিল্লিতে বিভিন্ন জায়গায় বৈঠক হচ্ছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, যেমন সর্বদল বৈঠকের কথা আবির জানালো, ঠিক তেমনই আরও বৈঠক হয়েছে যে বৈঠকের বিষয়ে আমাদের জানা জরুরি। যে বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে অজিত দোভাল বৈঠক, অজিত দোভালের বৈঠক, সেই বৈঠক নিয়েও আমরা কথা বলেছিলাম আমাদের সহকর্মীর সঙ্গে। অজিত দোভালের যে বৈঠক, বিভিন্ন জায়গায় বৈঠক হচ্ছে, কারণ প্ল্যান অফ অ্যাকশন কি হবে, এরপরের কিভাবে প্রত্যাঘাত করা হবে, যেভাবে সীমান্তে একের পর এক উস্কানিমূলক শেলিং হচ্ছে, সেই শেলিংয়ের জবাব কিভাবে দেওয়া হবে, কিভাবে এমন কিছু করা যাবে যাতে এই ধরনের উস্কানি বন্ধ হয়। কারণ পাকিস্তান এমনি দেশের মধ্যে চাপে রয়েছে, তার উপর আবার পাকিস্তানের কেউ কেউ জঙ্গিদের শহীদ তকমা দিচ্ছেন, কেউ কেউ সেনা অভ্যুত্থানের আশঙ্কা করছেন এবং সেনাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ভারতের সীমান্তে একটা অশান্তি তৈরির চেষ্টা। অবসরপ্রাপ্ত কর্নেল বাবু চন্দ্র আমার সঙ্গে সরাসরি রয়েছেন। কর্নেল চন্দ্র, এরকম একটা জায়গায় কতদিন পর্যন্ত পাকিস্তান এই সীমান্তে শেলিং করে যেতে পারবে বলে আপনার মনে হয়? তার মানে কি ভারত এখন শুধু ধৈর্যের পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, একদম ধৈর্য পরীক্ষাই চলছে। কেন কি, যদি ইন্টেন্স ওয়ার হয় তখন পাকিস্তানের ক্যাপাবিলিটি হয়তো 4 to 5 days বা ম্যাক্সিমাম 1 week, তারপরে সে সাস্টেন করতে পারবে না। কেন কি, যা ফিউয়েল আছে, যা অ্যামুনিশন আছে, যা ওদের ফাইন্যান্সেস আছে, কেউ তো ওদের সাপ্লাই করতে পারবে না আনলেস ইট ইজ ফ্লোন ইন বাই এয়ার। ল্যান্ড রুট তো বন্ধ, অ্যাজ ওয়েল অ্যাজ সি রুট আমরা ডমিনেট করছি। তো এই পজিশনে ওদের কিন্তু এই ছোট লো ইন্টেন্সিটি যে এখন খালি এলওসির উপরে হচ্ছে, এটা হয়তো কিছুদিন ওরা চালাতে পারবে, বাট তাও আমার মনে হয় না 15 দিনের বেশি এটা চলতে পারবে। আর তার মধ্যে ওরা হয়তো কিছু না কিছু ভুল নিশ্চয়ই করবে, যার রিয়াকশন তখন ওদের জন্য অনেক সিরিয়াস হবে। কর্নেল চন্দ্র, এর আগে আমরা দেখেছিলাম যে পহেলগাঁওয়ের ঘটনার পর যখন জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগ স্পষ্ট হয়ে গেল, তারপর থেকে প্রমাদ গুনছিল পাকিস্তান যে কখন হামলা হবে। তো একটা নার্ভের খেলা চলছিল, সেই নার্ভের খেলায় বেশ কিছুক্ষণ পরে যখন এক পক্ষের নার্ভ শিথিল হয়ে যায় তখন আর এক পক্ষ আঘাত হানে। ঠিক সেই কাজটাই করা হচ্ছে অপারেশন সিঁদুরে, এবং এই আঘাতটা হানা হয়েছিল জঙ্গি ঘাঁটিগুলোকে নিকেশ করার জন্য, যা করে বেরিয়ে আসা হয়ে গেছে। এরপর এই যে শেলিং চলছে, এই শেলিংয়ে এত যে নিরীহ মানুষ মারা যাচ্ছেন বা আহত হচ্ছেন, এত সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে, তার জন্য যত দেরি করা হবে, হয়তো স্ট্র্যাটেজিক্যালি দেরি করতে হচ্ছে, কিন্তু যত দেরি করা হবে ক্ষতির পরিমাণ তো বাড়বে, পাকিস্তান তো আরো বেশি মদত পেয়ে যাবে বা সাহস পেয়ে যাবে। না, মদত তো পাবে না, বাট সাহসও কোথা থেকে পাবে? কেন কি, ওদের সাপোর্টার কে আছে? এক চায়না আছে আর একটা তুর্কি আছে, ও ছাড়া আর কে আছে ওদের সাপোর্ট করার? কেউ তো ওপেনলি সাপোর্ট করছে না। সো ভেরি লেস চান্সেস কি ও বাইরের থেকে এসে কেউ ফিজিক্যালি ওদের কিছু দিতে পারবে।
ওদের অনেক আর্মস অ্যান্ড অ্যামুনিশন ওরা বিক্রি করে দিয়েছে, যে রাশিয়া যে যুদ্ধ হচ্ছে ইউক্রেনের সঙ্গে, ওখানে ইউক্রেনকে দিয়ে দিয়েছে যে কিছু আমরা পয়সা পাবো। তো এখন এই সিচুয়েশনে হয়তো মানে যা পাক এয়ারফোর্স আর নেভি আর্মি চিফকে বলেছে যে তোমাকে কে বলেছিল এটা করতে, কেন কি উই আর নট প্রিপেয়ার্ড। আমাদের এয়ারক্রাফট এখন সার্ভিসিং হচ্ছে, আমাদের ইকুইপমেন্ট সার্ভিসিং হচ্ছে, তুমি এরকম একটা সিচুয়েশন নিয়ে বসলে তো ওদের প্রিপারেশন লেভেল বা ওদের স্টক পজিশন বা যে আমরা বলি ওয়ার ওয়েস্টেজ রেট, যে একটা ক্যালকুলেট করে রাখি যে এতখানি আমাদের এভরিডে যুদ্ধতে লাগবে, এতখানি আমাদের রাখতে হবে, তো ওই সব কিন্তু ওদের এখন একদম লো লেভেলে আছে। তো সেই জন্য ওদের সাস্টেনেবিলিটি বেশি নেই। আর হ্যাঁ, পুঞ্চের মতন জায়গায় যেখানে ওরা ডাইরেক্টলি পুঞ্চ টাউনের ভিতরে ফায়ারিং করতে পারছে, অন্য জায়গায় কিন্তু এরকম নেই। ওখানে যে জম্মু রিজনে যে এরিয়াসগুলো আছে ওখান থেকে লোক সব পেছনে এসে যায়, হয়তো একজন ওই বাড়িতে থাকে মেল মেম্বার, বাকি সব ওদের পেছনে পাঠিয়ে দেয়। তো সেই জন্য ওই এরিয়াতে আর ওদের বাঙ্কারও বানানো আছে যে ওরা যে ওর মধ্যে শেল্টার নিতে পারবে। তো সেই জন্য খালি পুঞ্চ বা ওই এলাকাটাতে একটু আমাদের ভয় আছে যে আমাদের সিভিলিয়ানকে টার্গেট করতে পারবে, হয়তো এরপরে ওরাও বুঝে যাবে আর ওখান থেকে বাইরে অন্য এরিয়াতে চলে যাবে যেখানে একটা সময়ের পরে। হ্যাঁ, ঠিক ঠিক, অর্থাৎ এই সময়টুকুই অপেক্ষা, সেই সময়ে নিজেদের রণনীতি আরো গুছিয়ে নেওয়া, আরো নিশ্চিত করা। কর্ণচন্দ্র, প্লিজ সঙ্গে থাকুন, আমরা আবার কথা বলবো এ নিয়ে, এবং গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মী থাকবেন হেডলাইন্সের পর। সঙ্গে থাকুন।